আসসালামু আলাইকুম। জিনিয়াস হান্টার্সের সকল শুভাকাঙ্ক্ষীগণকে আমার প্রাণ ঢলা শুভেচ্ছা। আমি মোহাম্মদ রব আজকে সবার সামনে উপস্থিত হয়েছি মেইনলি সাধারণ গণিতের পরিমিতি অর্থাৎ পরিমাপ অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে। তো আমি নবম দশম শ্রেণীর 16.1 অধ্যায়ের পুরো বেসিক আজকে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে পর্ব আকারে পুরো অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো সাজিয়ে দেব। তো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আমরা সবাই প্রথমত নাম জানার চেষ্টা করব। আমাদের যে অধ্যায় 16, এই অধ্যায় 16 নাম হচ্ছে পরিমিতি। অধ্যায় 16 নাম হচ্ছে কি বলেন তো? পরিমিতি। আমি যদি একটা সহজ করে কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, এই যে এই পরি শব্দের অর্থ আমরা ধরলাম জমি। পরি শব্দের অর্থ ধরলাম কি? জমি। আর মিতি শব্দের অর্থ ধরলাম আমরা পরিমাপ। মিতি শব্দের অর্থ ধরলাম আমরা পরিমাপ। তাহলে পরিমিতি শব্দের অর্থ কি দাঁড়ালো? জমির পরিমাপ। জমির পরিমাপ। এই যে জমির পরিমাপ অধ্যায়টা অর্থাৎ পরিমিতি অধ্যায়টা আমরা টোটাল 4টা ভাগে শিখব। তার ভিতর আমাদের যে প্রথম ভাগটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ সম্পর্কিত। কি সম্পর্কিত? ত্রিভুজ সম্পর্কিত। আমাদের যে সেকেন্ড ভাগটা সেটা হচ্ছে আমাদের চতুর্ভুজ সম্পর্কিত। কি সম্পর্কিত? চতুর্ভুজ সম্পর্কিত। আমাদের যে 3 নাম্বার ভাগটা সেটা আমরা শিখব বৃত্ত সম্পর্কিত। কি সম্পর্কিত? বৃত্ত সম্পর্কিত। এবং আমাদের চতুর্থ যে ভাগটা সেটা আমরা শিখব ঘন বস্তু সম্পর্কিত। ঘন বস্তু সম্পর্কিত। অর্থাৎ আমার ভাষ্য মতে আমি প্রায় 5 বছর ধরে গণিত পড়াচ্ছি। এই 5 বছরের অভিজ্ঞতায় আমি শুধু এতটুকুই দাবি করব যে সাধারণ গণিত বইয়ের সবচেয়ে বড় অধ্যায়টা হচ্ছে এই যে 16তম অধ্যায় অর্থাৎ পরিমিতি। কেননা এখানে আমাদের ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে, ঘনবস্তু আছে। 4টা বস্তু বা 4টা জিনিস 4টা অধ্যায়ে আলোচনা আছে। তাও আবার শর্টকাট আলোচনা নয়, অনেক ডিটেলস আলোচনা আছে। প্রতিটা ক্লাস আমি ডিটেলসে আলোচনা করব। ধৈর্য সহকারে যে পুরো প্লেলিস্টটা দেখবে ইনশাআল্লাহ সে কখনো বিফলে যাবে না এবং আমার পুরো বিশ্বাস সে হতাশ হবে না। তো আমরা বেশি কথা না বলে আমাদের আলোচনা শুরু করে ফেলি। তা আমাদের আজকের বেসিক আলোচনা হচ্ছে ত্রিভুজ নিয়ে। আমাদের আজকের বেসিক আলোচনা কি নিয়ে? ত্রিভুজ নিয়ে। তো বাছাধনেরা, আমরা আজকে ত্রিভুজ অঙ্কন করতে শিখবো। ব্যাপারটা কিন্তু এরকমটা না, কেননা এটা আমাদের জ্যামিতির ক্লাস না, এটা হচ্ছে আমাদের পরিমিতির ক্লাস। সুতরাং আমরা জানবো যে ত্রিভুজ জিনিসটা কি, কত প্রকার কি কি, এগুলো নিয়ে টুকটাক আলোচনা করব। ঠিক আছে? তো আমরা প্রথমত জানার চেষ্টা করব এই যে ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ কাকে বলে? আমরা জানি সবাই যে 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলবে? ত্রিভুজ বলে। তাহলে কয়টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র? 3 বাহু দ্বারা। যেমন ধরলাম যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে এখানে বাহু কয়টা? 3টা। দেখতে পাচ্ছেন এটা আমাদের 1 নাম্বার বাহু, এটা আমাদের 2 নাম্বার বাহু, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার বাহু। তাহলে 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। এখন যেহেতু 3 বাহু দ্বারা আবদ্ধ হয়ে গেছে, তাহলে কোণ আছে কয়টা? এখানে কোণ আছে 3টা। এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে কোণ আছে কয়টা? 3টা। প্রতিটা ত্রিভুজের কোণ কয়টা? 3টা। এখন আমরা জানি যে ত্রিভুজ অনেক প্রকার আছে। তো ত্রিভুজ যত প্রকারের হোক, যেই ত্রিভুজে হোক না কেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমাদের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, 3 কোণের সমষ্টি কত বললাম? 180 ডিগ্রি। তো ধরলাম এই কোণটা 60 ডিগ্রি, এটা তো ফিক্স 90 ডিগ্রি। তাহলে 90 আর 60 কত হলো? 150।
তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা তাহলে হবে 30 ডিগ্রি। আশা করি সবাই বুঝে গেছেন। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে? তা আমাদের বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। তো আমরা প্রথমত এই বাহুভেদে যে ত্রিভুজ তিন প্রকার এগুলো নিয়ে আলোচনা করে ফেলবো। ঠিক আছে? এটাই আমাদের 16.1 এর মূল আলোচনা, যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। এই আলোচনাগুলো হচ্ছে আমাদের মুখ্য আলোচনা। তো আমরা সবাই জানলাম যে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? আমরা সবাই জানি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। এর ভিতর আমাদের যে প্রথম টাইপটা, সেটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। সেটার নাম হচ্ছে কি ত্রিভুজ? সেটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমাদের যে সেকেন্ড টাইপটা, সেটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমাদের যে তিন নাম্বার টাইপটা, সেটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানলাম যে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। তার ভিতর প্রথম যে টাইপটা, সেটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা জানবো যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। এবং আমরা জানবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এটা আমরা এখন জানার চেষ্টা করব। তো খেয়াল রাখবেন যে ত্রিভুজ যেটাই হোক না কেন, সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা বেসিক সূত্র আছে। আমি বললাম যে ত্রিভুজ যেটাই হোক না কেন, সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলের একটা বেসিক সূত্র কি? যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সবাই এই সূত্রটা খেয়াল রাখবেন। এটা কোনো ফিক্সড ত্রিভুজের জন্য না, এটা সমস্ত ত্রিভুজের জন্য ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। একটা দুইটা ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজ। এবার আসি ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা, পরিসীমা জিনিসটা আসলে কি? কোথাও কোথাও ধরে নিলাম যে এটা আমার একটা ত্রিভুজ। ঠিক আছে? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এখন আমি কি করলাম? আমি এই যে এই বিন্দু থেকে হাঁটা শুরু করলাম। এই যে হাঁটতে 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 চারদিকে তিন দিকে হাঁটে এখানে পৌঁছাইলাম। তাহলে আমি যে এই যে চারদিকে ঘুরে আসলাম, তাহলে এখানে কি তিনটা বাহুর মান আছে না? এই বাহুর একটা মান আছে, এই বাহুর একটা মান আছে, এই বাহুর একটা মান আছে। এই যে তিন বাহুর মানটা আমি যোগ করে ফেলবো, এটাই হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা বলতে পারি পরিসীমা কি? যে ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল। তাহলে আমরা বলতে পারি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা মানে হচ্ছে কি? ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল। ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল। আশা করি সবাই পরিসীমা জিনিসটা বুঝে গেছেন। এখন তাহলে আমরা আলোচনা করব এই সমবাহু ত্রিভুজ কাকে বলে, এবং এর যে একটা বিশেষ সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা আমরা করে ফেলব। তাহলে আমরা প্রথমত আলোচনা করব যে সমবাহু ত্রিভুজ জিনিসটা আসলে কি। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সম মানে কি? গায়ে সাম্যের গান, মানুষের চেয়ে নাহি কিছু বড়, নাহি কিছু মহিয়ান। আমরা পড়ছি না কবিতাটা? তাহলে সাম্যের গান, সম, সম, মানে সম শব্দের অর্থ কি? সম শব্দের অর্থ হচ্ছে সমান। সম শব্দের অর্থ কি? সমান। তাহলে সমবাহু মানে হচ্ছে কোন ত্রিভুজ? সমান বাহু ত্রিভুজ। কোন ত্রিভুজ? সমান বাহু ত্রিভুজ। ধরে নেন এটা একটা ত্রিভুজ, আমি আঁকলাম, এটা একটা ত্রিভুজ। যেহেতু হাত দিয়ে আঁকতেছি, আমার কিন্তু কম বেশি হবে। তোমরা সবাই কাঁটা কম্পাস দিয়ে আঁকবেন বা রুল কম্পাস দিয়ে আঁকবেন, তাহলে আশা করি কম বেশি হবে না। তো ধরলাম এই বাহুর মান 10, এই বাহুর মানও 10, এই বাহুর মানও 10। সবাই দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা বাহুর মান কত? 10। তাহলে আমরা বলবো যে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, তিনটি বাহুই সমান, তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কোনটা? আমরা বলবো যে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান,
তিনটি বাহুই সমান তাকে তাকে কি বলবে? তাকে সমবাহু ত্রিভুজ বলবে। তাকে সমবাহু ত্রিভুজ বলে। আশা করি সমবাহু ত্রিভুজ কোনটা সবাই বুঝে গেছেন। এখানে না বোঝার মতো কোনো কিছুই নাই। এই যে তিনটা বাহুই যে সমান, আমি আপাতত ধরছি 10 10 10। কথার কথা এই 10 10 ছিল না, আমি ধরলাম এই যে বাহুর মান, এই বাহুর মান হচ্ছে এ। বাহুর মান কত? বাহুর মান হচ্ছে এ। বাহুর মান কি? এ। বাহুর মান এ। যেহেতু আমি ধরলাম বাহুর মান এ, কার মান ধরলাম? এ। বাহুর মান এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজ না কিন্তু সমবাহু ত্রিভুজ, ক্ষেত্রফলের সূত্র তাহলে কি হবে? √3/4 বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। অথবা √3/4, আমরা যেহেতু বাহুকে কি ধরছি? এ ধরছি, তাহলে বলা যাবে এখানে এ স্কয়ার। এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আশা করি সবাই সূত্রটা মাথায় রাখবেন। এরপরে আসি, আমাদের এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। আমি একটু আগেই বলছি যে ত্রিভুজ যেটাই হোক না কেন, তিন বাহুর যোগফল কত হবে? তিন কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন বাহুগুলো যদি সমান হয় তাহলে কোণগুলো সমান হবে। বাহুগুলো যদি সমান হয় তাহলে কি হবে? কোণগুলো সমান হবে। যেহেতু এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তার মানে বলা যায় না যে এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, তিন কোণে কি হবে? সমান হবে। তিন কোণে কত হবে? সমান হবে। তাহলে 180 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে এখানকার প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখানকার বলতে শুধুমাত্র সমবাহু ত্রিভুজের। অবশ্যই খেয়াল রাখবেন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের আদ্য প্রান্ত সব জেনে গেলাম। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3/4 বাহু স্কয়ার। বাহুর মান যেহেতু আমি ধরছি, তাহলে সূত্র দ্বারা √3/4 এ স্কয়ার। ঠিক আছে? এরপর আমরা জানলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি? কারণ প্রত্যেকটা বাহু কি? সমান। আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ জেনে ফেলছি, এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি জানবো? আমরা জানবো যে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। আমি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি শুরু থেকেই। ঠিক আছে? অঙ্কন করলাম। আমি ধরলাম যে এই ত্রিভুজের মান হচ্ছে 10, আর এই বাহুর মান 10 এবং এই বাহুর মান 10 এবং এই বাহুর মান ধরলাম আমি 8। আচ্ছা, এখান থেকে কি দেখা যাচ্ছে? যে দুইটা বাহু সমান না, আর একটা কি অসমান না? তাহলে এখান থেকে আমরা খেয়াল রাখবো যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান এবং অপর বাহুটি অসমান, তাকে বলা হয় কোন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি কি? যে ত্রিভুজের দুটি বাহু সমান বা দুটি বাহু সমান এবং অপর বাহুটি অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাকে কি বলবে? তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবে। তাহলে আমাদের এই দুইটা বাহু হচ্ছে সমান আর এই বাহুটা হচ্ছে অসমান। আমরা সবাই জানি যে সম শব্দের অর্থ হচ্ছে সমান। সম শব্দের অর্থ কি? সমান। আর দ্বি থেকে হচ্ছে দুই। ঠিক আছে? তাহলে সমান দুই বাহু ত্রিভুজ অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা সংজ্ঞা শিখে ফেললাম। এরপরে আমরা শিখব কি? যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমাদের এই যে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, কথার কথা ধরলাম এই বাহুর নাম হচ্ছে এ, এই বাহুর নামও হচ্ছে কি? এ। আর এই যে ভূমি, এটার নাম হচ্ছে কি? বি। তাহলে আমাদের এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে কি হবে? সূত্র হবে এরকম যে b/4 √4a² - b²। আশা করি সবাই সূত্রটা মাথায় রাখবেন। এখানে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এখানে বি থেকে হচ্ছে আমাদের ভূমি,
বি থেকে কি ভূমি, বি থেকে কি ভূমি, আর এ থেকে হচ্ছে সমান সমান বাহু, এ থেকে কি, এ থেকে হচ্ছে সমান সমান বাহু। আশা করি এই সূত্রের পরিচয় সবাই মাথায় রাখবেন। আপনারা যদি ভুলে যান যে এ থেকে কি আর বি থেকে কি, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই এই জিনিসটা মাথায় রাখবেন যে বি থেকে হচ্ছে ভূমি, এ থেকে হচ্ছে সমান সমান বাহু। এরপরে আমরা আসি, যেহেতু ত্রিভুজটার নাম সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর কোণগুলো কেমন হবে? খেয়াল রাখবেন যে কোণগুলো কেমন হবে, কোশ্চেনটা হচ্ছে যে কোণগুলো কেমন হবে। আমরা সবাই জানি যে তিনটা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তিনটা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন যেহেতু আমাদের এই বাহু আর এই বাহু সমান এবং এটা হচ্ছে উভয়ের জন্য সাধারণ বাহু, যেহেতু এই বাহু আর এই বাহু সমান এবং এই বাহু হচ্ছে উভয়ের জন্য সাধারণ বাহু, সুতরাং এই কোণ এবং এই কোণ কি হবে? সমান হবে। আশা করি বুঝাইতে পারছি। যেহেতু এই বাহু এবং এই বাহু সমান এবং এটা উভয়ের জন্য সাধারণ বাহু, সুতরাং এই কোণ দুইটা কেন সমান হবে? কেন সমান হবে? কারণ একই ধরনের বাহু দ্বারা উৎপন্ন। তাহলে আমি বলতে পারি এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত হবে? 80 ডিগ্রি হবে। তাহলে 80 80 কত গেল? 160, আর লাগে কত? 20। তাহলে এই কোণটা হবে কয় ডিগ্রি? 20 ডিগ্রি। আমি এটা আনুমানিক মান ধরছি তোমাদের বোঝানোর স্বার্থে। আশা করি বুঝে গেছেন। তো যাই হোক, আমরা অলরেডি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ থেকে ফেললাম। এরপর আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সেটার নাম হচ্ছে কি? যে বিষমবাহু ত্রিভুজ। নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে বিষমবাহু ত্রিভুজটা আসলে কিরকম। ঠিক আছে, তাহলে টপিকটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ জিনিসটা আসলে কি? আমি একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, তো এই একটা ত্রিভুজ, তো এই বাহুর মান হচ্ছে 12, এই বাহুর মান হচ্ছে 10, আর এই বাহুর মান হচ্ছে 5। এখান থেকে কি দেখা যাচ্ছে? একটা বাহু কি সমান? না, সবগুলো বাহু কি আলাদা না? তাহলে আমরা বলবো যে যে ত্রিভুজের বাহু, যে ত্রিভুজের তিনটি বাহুই আলাদা, তিনটি বাহুই আলাদা, তাকে কি বলা হবে? তাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলবো যে যে ত্রিভুজের তিনটি বাহুই আলাদা, তিনটি বাহুই আলাদা, তাকে কি বলবে? তাকে বলবে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। আশা করি আমি বুঝাইতে পারছি খুব সহজে। যে তিনটি বাহুর মান যদি তিন রকম হয়, সেটার নাম হবে কি? সেটার নাম হবে বিষমবাহু ত্রিভুজ। এরপরে আমরা আসবো এই যে বিষমবাহু ত্রিভুজ, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জিনিসটা আসলে কি? এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s ইনটু s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমরা পরিচয় জানার চেষ্টা করব। এ, আচ্ছা, এ থেকে কি বা বি থেকে কি বা সি থেকে কি, এগুলোর পরিচয় জানবো। আচ্ছা, এখানে তিনটা বাহু আছে না? তিনটা বাহুর ভিতর যে কোনো একটা এ ধরবেন, যে কোনো একটা বি ধরবেন, যে কোনো একটা সি ধরবেন। ধরেন এটার নাম হচ্ছে এ, তাহলে এর মান হচ্ছে 12। এটার নাম হচ্ছে বি, তাহলে বি এর মান হচ্ছে 10। এটার নাম হচ্ছে সি, তাহলে সি এর মান হচ্ছে 5। আশা করি বুঝাইতে পারছি। ফিক্স কোনো মান ধরতে হবে এরকম কোনো কথা নাই। যে কোনো একটা এ ধরবেন, যে কোনো একটা বি ধরবেন, যে কোনো একটা সি ধরবেন। এরপরে আসি আমাদের এস থেকে কি? এস থেকে হচ্ছে অর্ধ পরিসীমা। এস থেকে কি? এস থেকে হচ্ছে অর্ধ পরিসীমা। কোশ্চেনটা আসবে যে স্যার অর্ধ পরিসীমা জিনিসটা আবার কিরকম? আসেন খুব সহজে এবং খুব ইজি ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা সবাই একটু আগে শিখলাম পরিসীমা মানে কি বুঝাইছিলাম, যে আমি এখান থেকে যাত্রা স্টার্ট করে এখানে পৌঁছাবো, এখান থেকে এখানে পৌঁছাবো, এখান থেকে এখানে পৌঁছাবো, এই যে আমি তিন দিকে টোটাল যে পথটা যাবো সেটাকে বলে পরিসীমা। তাহলে এটার মান হচ্ছে 12, এখানে 5, 12 + 17 আর 2 27। আমি এখান থেকে যাত্রা করে এখানে যদি আসি, এখান থেকে এখানে যদি যাই, এখান থেকে এখানে যাই, টোটাল কত মিটার যাব? 27 মিটার যাব। তো এই যে 27 মিটার গেলাম, এটাকে বলা হবে কি? পরিসীমা। এবার আসি অর্ধ। অর্ধ মানে কি? অর্ধেক। তাহলে অর্ধেক পরিসীমা। তাহলে অর্ধেক পরিসীমা, অর্ধেক পরিসীমা তাহলে কত হবে? 27 এর অর্ধেক হবে না? তাহলে 27 কে অর্ধেক করলে কত হয়? 2 13 26, 13.5। তাহলে আসে এখানে 13.5 মিটার। তো আমাদের এই পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দিয়ে। তো এই 2s এর মান কত পাইলাম? 27। আর অর্ধ পরিসীমা প্রকাশ করা হয় s দিয়ে। তাহলে 2 এদিক ছিল গুণ, ওদিক গেলে হবে ভাগ, 27 ভাগ 2।
তাহলে অ্যাশের মান আসলো কত? 13.5। আশা করি অ্যাশ থেকে অর্ধপরিসীমা কেন হলো কি হলো সব বুঝে গেছেন। তো আজকে আমাদের 3টা ত্রিভুজের বেসিক ক্লাস শেষ করা হলো। এরপর আমি ত্রিভুজ সম্পর্কিত আরো কিছু বেসিক আলোচনা করব। যেহেতু বলছি যে 16.1 এর পুরা বেসিক আজকে আলোচনা করব, সুতরাং আরেকটু আলোচনা করব, আর একটু আলোচনা আছে, ঠিক আছে, আর একটু মাত্র আলোচনা আছে। তো আমরা জানি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। এই আলোচনা আমাদের চলে গেল। এবার আমরা জানবো যে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার। আমরা সবাই জানি যে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। এটা সবাই আমরা জানি যে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? তো এক নাম্বারটা হচ্ছে আমাদের সমকোণী। এক নাম্বারটা কি বলেন তো? সমকোণী ত্রিভুজ। এক নাম্বারটা কি? সমকোণী ত্রিভুজ। দুই নাম্বারটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর আমাদের 3 নাম্বারটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি যে কোণী ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এখন আমরা জানবো যে সমকোণী আবার কোনটা? সমকোণী আবার কোনটা? দেখেন যে আমরা জানি যে ভূমির সাথে যদি খাড়া লম্ব থাকে, অর্থাৎ উল্লম্ব লম্ব থাকে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এই যে 90 ডিগ্রি কোণ, এটাকে আবার কি বলা হয়? সমকোণ বলা হয় না? এক সমকোণ বলা হয় না? 90 ডিগ্রি সমান কি? এক সমকোণ। তাহলে আমরা বলবো যে যে ত্রিভুজের যে কোনো একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেটা বলে কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ মানে কি? একটা কোণ কত ডিগ্রি হতে হবে? একটা কোণ হতে হবে 90 ডিগ্রি। আশা করি বুঝে গেছেন যে সমকোণী কোণটা। এবার আসে সূক্ষ্মকোণে, যে সূক্ষ্মকোণে আসলে কোনটা। আমরা জানি যদি কোণটা 0 ডিগ্রি থেকে বড় হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তো সেটার নাম হবে কি? সূক্ষ্মকোণী। আমি ধরলাম কোণটা হচ্ছে থিটা। কোণটা কি হতে হবে? 0 ডিগ্রি থেকে বড়, 5, 10, 15, 20, 25, 30, আবার 90 থেকে ছোট, 89 পর্যন্ত। ঠিক আছে? তাহলে এটার নাম হবে কোন কোণী? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার স্থূলকোণী কোনটা? যেটা 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেটা হবে কোন কোণী? সেটা হবে স্থূলকোণী। তো আমি খুব সহজে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার টাইপগুলো আলোচনা করে ফেললাম। তো আমার এই আলোচনা আমার দরকার ছিল না, আমার শুধু সমকোণী আলোচনা দরকার। কাকে দরকার? সমকোণী দরকার। ঠিক আছে? তা আমাদের একটু জাস্ট ছোট করে খেয়াল রাখবেন যে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। অর্থাৎ আমরা প্রথমেই যে ত্রিভুজের সূত্র শিখছিলাম, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সেটাই কিন্তু এখানে রিপিট হয়েছে। যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে কিন্তু আর বিশেষ কোনো কিছু আসে নাই। ঠিক আছে? আশা করি সবাই বুঝে গেছেন। তাহলে আমরা টোটাল কয়টা সূত্র শিখলাম? 3, 4, 5টা সূত্র শিখলাম। এরপরে আমরা আমাদের সর্বশেষ টপিক আলোচনা করব। সর্বশেষ টপিকটা হচ্ছে কি? যে আমাদের বই একটা অঙ্ক থাকবে এরকম, যে কোন ত্রিভুজের 2টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেন বলছেন যে কোন ত্রিভুজের 2টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ধরেন যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই বাহুর মান হচ্ছে 28 আর এই বাহুর মান হচ্ছে 26, আর এই যে কোণটা দেখতে পাচ্ছেন এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। এই ত্রিভুজের আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রথম কথা, এই বাহুটার মান কি আমি জানি? জানি না। তো এই বাহুটার মান যদি 28 হয়, তাহলে এটা হয়ে যাবে কোন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু এই বাহুর মান তো আমি জানি না, তাহলে কি আমি সমদ্বিবাহু ত্রিভুজ ধরতে পারবো? পারবো না। আবার এই বাহুর মান যদি 25 হয়, তাহলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কিন্তু এখানে তো 25 দেওয়া নাই, তাহলে কি বিষমবাহু ত্রিভুজ ধরতে পারবো? পারবো না। তাহলে আমি কি করব এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার বিশেষ কিছু টেকনিক ফলো করা লাগবে। কি ফলো করা লাগবে? বিশেষ কিছু টেকনিক। তো আমরা এই টেকনিক অনুযায়ী আগাবো। আমি ধরলাম এই বাহুর মান 28 এবং 26 দেওয়া আছে, অন্য কিছু তো দেওয়া থাকতে পারে। এই জন্য আমি ধরলাম যে এই যে বাহুটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। আর আমি এই যে মাঝ বরাবর একটা লম্ব টানলাম, ত্রিভুজটার নাম দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এই যে এখানে এই বিন্দুর নাম হচ্ছে ডি।
আমি যে এই যে লম্বটা টানলাম, ধরলাম এটার নাম হচ্ছে এইচ। কি নাম বলেন তো? এইচ। এখন আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি বলেন তো? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা কি জানি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি বলেন তো? যে হাফ ইনটু ভূমি ইনটু কি হয় বলেন তো? উচ্চতা। এটাই তো জানি না? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি, দেখেন এই যে বি থেকে সি এটার মান কি আমাদের বি দেওয়া ছিল না? তাহলে ভূমির মান হচ্ছে বি ইনটু উচ্চতা। দেখেন এখানে এই যে উচ্চতা এইচ আছে, এই এইচ এর কি কোনো মান দেওয়া ছিল? কথা এই মান কিন্তু আমি 28 দিয়ে রাখছিলাম আর এই মান কিন্তু 26 দিয়ে রাখছিলাম, এই জন্য 20 জায়গায় বি বসে গেছে। কিন্তু এই যে এইচ বলছে কি যে 10 মিটার 15 মিটার কিছু বলছে কি? বলে নাই। তার মানে এইচ এর মান বের করাটাই হচ্ছে আসল রহস্য। কার মান বের করা আসল রহস্য? এইচ এর মান। আমি আবারও বলতেছি, দেখেন আমাদের এই যে বাহুটা, এই বাহুর মান দেওয়া ছিল 28 আর এই বাহুর মান দেওয়া ছিল 26। তাহলে এই যে বি থেকে সি কি ভূমি, এই ভূমি মান দেওয়া ছিল কত? 26। তো আমি এই 26 কে মুছাই দিয়ে বি ধরছি সূত্র ক্রিয়েট করার জন্য, আর এখানে 28 কে মুছাই দিয়ে এ ধরছি। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে এই যে লম্ব এডি, আমি এডি সমান এইচ ধরছি, এই এডির মান কি প্রশ্নে দেওয়া ছিল? ছিল না এবং থাকবেও না। তার মানে আমাকে এই লম্বের মান আগে বের করতে হবে। এখন আমি যদি ত্রিভুজ এডিবি এর দিকে তাকাই, এডিবি সবাই দেখতে পাচ্ছেন এডিবি এরা সমকোণী ত্রিভুজ না? তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিবি সমকোণী হয়। ত্রিভুজ এডিবি সমকোণী হওয়ায়, ত্রিভুজ এডিবি কোন কোণী হয়? সমকোণী হওয়ায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমরা সবাই জানি লম্ব এবং অতির সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। সাগরে লবণ অনেক। তাহলে এটা হচ্ছে কোন? এটা হচ্ছে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। তাহলে আমাদের সাইন এটা হচ্ছে কোণ বি, তাহলে কোণ বি ইকুয়াল সাগরে লবণ অনেক, অর্থাৎ কি বলেন তো? লম্ব বাই অতি। তাহলে এখানে সাইন বি এর মান হচ্ছে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। লবণ লম্ব, এই যে লম্ব দেখতে পাচ্ছেন লম্ব, লম্বের মান ধরছিলাম কত? এইচ, তাহলে বসাইলাম এখানে এইচ বাই অতি, এই যে অতি দেখতে পাচ্ছেন অতির মান দেওয়া আছে কত বলেন? এ, তাহলে বসলো এখানে এ। এখন বলেন সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সবাই জানেন যে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমাদের এই যে সাইন 30 এর পরিবর্তে কি বসলো? হাফ। এখানে এইচ বাই এ। আমরা যদি এখানে আর আর এ গুণ করে ফেলি, কি গুণ করে ফেলি? আর আর এ গুণ, তাহলে 2 আর এইচ গুণ করে কি হয় বলেন? 2h। এ আর 1 গুণ করে এ। এবার দেখেন 2 এর ছিল গুণ, ওদিকে লিখে ভাগ, তাহলে এরকম হয় যে h ইকুয়াল কত হয়? h ইকুয়াল হয় এরকম যে a বাই হচ্ছে 2। আশা করি বুঝছেন h এর মান কেমনে বের করতে হবে। এখন এই যে 30 ডিগ্রি ছিল, কোশ্চেনটা হচ্ছে সব সময় কি 30 ডিগ্রি দেওয়া থাকবে? না বাচ্চারা, সব সময় 30 ডিগ্রি থাকবে না। কখনো সাইড বলবে, কখনো 45 বলবে। তাহলে কি আমি এখানে 30 ডিগ্রি নিয়ে কাজ করতে পারবো? যেমন দেখেন আমি সাইন 30 এর বসাইছি কত? হাফ। যদি এখানে সাইন 45 বলতো তাহলে মান আসতো কি 1/√2। যদি 60 বলতো তাহলে আসতো কি √3/2। মানে মান চেঞ্জ হচ্ছে। যেহেতু এখানে মান চেঞ্জ হচ্ছে, আমি এবার ধরলাম এই যে এই মানটা হচ্ছে থিটা। এই মানটা কি বলেন তো? থিটা। যেহেতু আমি এটা থিটা ধরছি, তাহলে তো আমি 30 বসাইতে পারবো না। তাহলে আমি এখানে কি বসাবো? সাইন থিটা বসাবো। কি বসাবো বলেন? কি বসাবো? সাইন থিটা বসাবো। এখন আমি কিন্তু সর্বশেষে এই জায়গায় কি বের করছিলাম? এই চ্যানেল বের করছিলাম না? এখন যদি আমি সাইন থিটা বসাচ্ছি তাহলে তো আর কাজ করতে পারতেছি না, কারণ আমার থিটার মান 30 হতে পারে, 60 হতে পারে, 45 হতে পারে, 90 হতে পারে। তাহলে এ ছিল কি ভাগে গেছে গুণ, তাহলে হবে এরকম যে এ সাইন থিটা ইকুয়াল হবে এইচ। তাহলে আমি এইচ এর মান কত পাইলাম বলেন? এইচ এর মান কত পাইলাম? এ সাইন থিটা। তাহলে এখানে উচ্চতা হচ্ছে আমার কি? এইচ। তাহলে হাফ ইনটু বি। আমি এইচ এর মান কত পাইছি? এইচ এর মান পাইছি এ সাইন থিটা। তাহলে এইচ এর পরিবর্তে বসাবো এ সাইন থিটা। তাহলে হাফ এ আর বি গুণ করে কি হয়? এ বি সাইন থিটা। তাহলে যখন কোন একটা ত্রিভুজের এরকম এরকম এই বাহুর মান দেওয়া থাকবে 28, এটার মান দেওয়া থাকবে 26, এখানে কোণ দেওয়া থাকবে 30 ডিগ্রি, তখন এই যে এর পরিবর্তে আমরা কি বসাবো? 28, বি এর পরিবর্তে বসাবো কি? 26, আর থিটার মধ্যে কি বসাবো? 30 ডিগ্রি। তাহলে আমাদের সূত্র ডিরেক্ট কি? হাফ এবি সাইন থিটা। এত বড় অঙ্ক করার কোনো দরকার নাই, তখন আমরা ডিরেক্ট সূত্র বসাবো কি? হাফ এবি সাইন থিটা। এর মান কোনটা হবে বলে দিলাম, বি এর মান কোনটা হবে সেটাও বলে দিলাম। সাইন তো সাইন, এই থিটার মান দিয়ে এই যে কোণ যেটা থাকবে সেটা। আশা করি আজকের এই ক্লাস থেকে 16.1 এর সমস্ত বেসিকগুলো ক্লিয়ার করে ফেলছি।
ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ 16.1, 16.2, 16.3 এবং 16.4 মূল বইয়ের প্রতিটা অঙ্কের ডিটেলসে সলভ দিতে। ডিটেলসে সলভ দিতে গিয়ে কিন্তু ক্লাসগুলো লম্বা হয়ে যায়, বিরক্ত হওয়ার দরকার নাই, ভালোভাবে ক্লাসটা করবেন। ইনশাআল্লাহ ভালোভাবে ক্লাসটা করলে শিখতে কোনো সমস্যা হবে না, কারণ যারা একটু হলেও ধারণা রাখেন তারা কিন্তু জানেন যে মূল বইয়ের অঙ্কগুলোই হুবহু সৃজনশীলে চলে আসে, শুধুমাত্র কি করে সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়। তো দেখা হবে অন্য কোনো ক্লাসের ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।